হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে, সেটা কি রয়েছে অ্যান্ড্রোগগি। ঠিক আছে, এর আগের দিনে কিন্তু আমরা পেডাগগি নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করবো অ্যান্ড্রোগগি নিয়ে। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে নিতে চাই। তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো বা আমাদের কাছে পড়তে চাইছো বা আমার কাছে পড়তে চাইছো, তার জন্য তোমাদেরকে কি করতে হবে, ডেসক্রিপশন বক্সে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে এবং কোর্স ফি নিয়ে কোনো রকম কোনো মাথা ঘামানোর একদম বিষয় নেই। তোমাদের কথা মাথায় রেখে ভীষণ সামান্য কোর্স ফি কিন্তু রাখা হয়েছে এবং তার জন্য তোমাদেরকে কি করতে হবে, একবার আমাদের সাথে সরাসরি কিন্তু যোগাযোগ করে নিতে হবে। চলো অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে আসা যাক। কি আছে অ্যান্ড্রোগগি? এই অ্যান্ড্রোগগিকে কি বলা হয় বলো তো? এটাকে না অ্যাডাল্ট এডুকেশনও বলা হয়। ঠিক আছে, প্রাপ্তবয়স্ক শিক্ষা। দেখো কি বলা হচ্ছে, ম্যালকম নোলস 1913 থেকে 1977 এই সময়টায় তিনি ছিলেন একজন প্রভাবশালী আমেরিকান শিক্ষাবিদ, যিনি এই অ্যান্ড্রোগগি শব্দটি জনপ্রিয় করেছিলেন। এখানে না অ্যান্ড্রোগজি হয়ে গেছে, ঠিক আছে, অ্যান্ড্রোগগি হবে। তো তিনি এই অ্যান্ড্রোগগি শব্দটি জনপ্রিয় করেছিলেন। তো এখানটা একটা বিষয় বলার আছে, ম্যালকম নোলস যিনি ছিলেন তিনি কিন্তু অ্যান্ড্রোগগির ফাউন্ডার ছিলেন না, ঠিক আছে, উনি এই বিষয়টাকে জনপ্রিয় করেছিলেন। সময়কালটা কখন ছিল? 1913 থেকে 1977 এই সময়টায়। দেখো, যেটাকে কিন্তু প্রাপ্তবয়স্কদের শেখানোর শিল্প ও বিজ্ঞানও বলা হয়। এই অ্যান্ড্রোগগি কি হচ্ছে বলো তো? অ্যান্ড্রোগগি না অ্যাডাল্ট এডুকেশনও বলা হয়, যে বড়দেরকে শেখানোর যে পদ্ধতি রয়েছে সেই বিষয়টা বলা হচ্ছে। এটি প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করে, শিশুদের শিক্ষাবিদ্যা থেকে আলাদা। এই জায়গাটা জানতে হবে যে কেন আমি বারবার বলছি যে অ্যান্ড্রোগগিকে একটা অ্যাডাল্ট এডুকেশন বলা হচ্ছে বা প্রাপ্তবয়স্ক শিক্ষা বলা হচ্ছে। দেখো, কোনো একটা বিষয় বাচ্চাদেরকে যেভাবে শেখানো হয় এবং সেই বিষয়টাই যখন বড়দেরকে শেখানো হয়, অ্যাডাল্টদেরকে শেখানো হয়, তখন কিন্তু শেখানোর প্রসেসটা আলাদা থাকে। তার মধ্যে কিন্তু অনেক কিছু মানে কি বলবো, অনেক কিছু ডিফারেন্সেস কিন্তু থাকে। কোনো একটা বিষয় তুমি বাচ্চাদেরকে যেভাবে শেখাচ্ছ ঠিক সেই ওয়েতে কিন্তু তুমি বড়দেরকে কিন্তু সেটাকে সেই ওয়েতেই শেখাতে পারছো না, ঠিক আছে, যার জন্য এটা বলা হচ্ছে এটা আলাদা। এটি একটি অত্যন্ত প্রভাবশালী প্রাপ্তবয়স্ক শিক্ষণ তত্ত্বে পরিণত হয়েছে এবং আজও শেখার ক্ষেত্রে কিন্তু এই যে বিষয়টা রয়েছে অ্যান্ড্রোগগি অ্যাডাল্ট এডুকেশনের ক্ষেত্রে কিন্তু সেটাকে ব্যবহার করা হচ্ছে এখনও, ঠিক আছে। নোলস 1980 সালে প্রাপ্তবয়স্করা কিভাবে শেখে সেই সম্পর্কে 4টা অনুমান তৈরি করেছিলেন, ঠিক আছে, এবং শেষে একটা 5 নম্বরও অ্যাড হয়ে যায়। 1984 সালে পঞ্চমটি যুক্ত হয়েছিল, ঠিক আছে। দেখো আমি কি বললাম প্রথমে, যে 1980 সালে, সরি স্লাইড চেঞ্জ হয়ে গেছে, 1980 সালে প্রাপ্তবয়স্করা কিভাবে শেখে তার জন্য প্রথম 4টা, ঠিক আছে, প্রথম 4টা অনুমান তৈরি করেছিল এবং পরবর্তীতে 5 নম্বরটা অ্যাড হয়েছিল, ঠিক আছে, সেটা হচ্ছে কত সালে? 1984 সালে। চলো এইবারে দেখে নেওয়া যাক বিষয়গুলি কি রয়েছে। এই যে দেখো, যেটা বললাম যে 5খানা অনুমান ছিল, সেই 5খানা অনুমান আমি এভাবে একটু রাখার চেষ্টা করেছি। সবার প্রথমে দেখো, আত্মধারণা। প্রাপ্তবয়স্করা স্বপরিচালিত, তারা স্বাধীন, নিজের পথ খুঁজে পেতে তাদের ভালো লাগে, তারা নিজেদের ডিসিশনসগুলো নিজেরাই নিতে পারে এবং তাদের নিজস্ব শিক্ষা পরিচালনা করতে তারা চায়। তবে এই যে জায়গাগুলো রয়েছে, 4টা অনুমান যে রয়েছে, 4টা অ্যাজাম্পশন যে রয়েছে, সেটা কিন্তু বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে সেটা একদমই আলাদা হবে এবং বড়দেরকে, প্রাপ্তবয়স্কদেরকে শেখানোর ক্ষেত্রে কিন্তু সেটা একদমই আলাদা হবে। সবার প্রথমে যার জন্য কি বলা হচ্ছে, যে প্রাপ্তবয়স্করা কিন্তু স্বপরিচালিত, তারা নিজেরা কিন্তু পরিচালনা করতে পারে, ওইটুকু অ্যাবিলিটি কিন্তু প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টসদের মধ্যে রয়েছে। তারপরে কি বলছে, তারা একেবারে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে চায় বা স্বাধীনভাবে শিখতে চায়, নিজেদের পথ নিজেরাই খুঁজে পেতে তাদের ভালো লাগে, তারা নিজেদের নিজেদের সিদ্ধান্তগুলোও তারা নিজেরাই নিতে পারে এবং তাদের নিজস্ব শিক্ষা পরিচালনা করতে কিন্তু তারা চায়। আচ্ছা, হয়ে গেল। 2 নম্বর দেখো, অভিজ্ঞতা। প্রাপ্তবয়স্কদের অভিজ্ঞতার প্রশস্ততা এবং গভীরতা থাকে, যার থেকে তারা নতুন শিক্ষা গ্রহণ করতে এবং প্রয়োগ করতে পারে। মানে কোনো একটা বিষয়, মনে করো যে তুমি কোনো একটা বাচ্চাকে মানে জ্যামিতির যে বিভিন্ন শেপগুলো রয়েছে সেগুলো শেখাচ্ছ, তো তখন কি হচ্ছে, তাদের তো মানে একদম বেসিক থেকে তাদের শেখাতে হয়। সেই বাচ্চাদের মধ্যে কিন্তু শেপের বিষয়ে কোনো রকম কোনো ধারণাই থাকে না, কিন্তু সেই জিনিসটাই তুমি যখন একটু বড়দেরকে শেখাতে যাচ্ছ, আরও যেখানে দেখা যাচ্ছে তোমাকে আরও ভালো ইনফরমেশনগুলো সেখানে অ্যাড করতে হবে, বা ছোটো ক্লাস থেকে তারা কিন্তু সেই বিষয়টা জেনে আসছে, ঠিক আছে, তো তাদেরকে কিন্তু তুমি বাচ্চাদের মতন করে শেখাতে সেই জায়গাটা পারছো না। তো এটা বলছে যে অভিজ্ঞতাটা, প্রাপ্তবয়স্কের
অবশ্যই পূর্ব অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতার প্রশস্ততা এবং গভীরতা থাকে, যার উপরে সেই অভিজ্ঞতার উপর বেস করে তারা নতুন শিক্ষাটা কিন্তু গ্রহণ করে। যার জন্য বিভিন্ন অভিজ্ঞতা এবং জ্ঞান থাকা, জিনিসপত্র সম্পর্কে তাদের গভীর ধারণা আছে, সমস্যা সমাধান, সমালোচনামূলক প্রতিফলন এবং যুক্তি দক্ষতাও কিন্তু এই জায়গাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরে দেখো কি বলছে, প্রস্তুতি। প্রাপ্তবয়স্করা এমন কিছু শিখতে যায় যেটা বাস্তব জীবনের প্রেক্ষাপটে প্রাসঙ্গিক, মানে তার লক্ষ্য কেন্দ্রীভূত হবে, সেটার সময় উপযোগী শিক্ষা চাই এবং এর সাথে সাথে অর্থপূর্ণ শেখার অভিজ্ঞতার মূল্য প্রয়োজন। মানে যারা অ্যাডাল্টস রয়েছে বা মানে প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তারা সবসময় এমন কিছু শিখতে চায় যেটাকে তারা বাস্তবে কিন্তু কাজে লাগাতে পারে। আচ্ছা, এবারে দেখো কি হচ্ছে, প্রাপ্তবয়স্ক সমস্যা কেন্দ্রিক এবং ব্যবহারিক তারা শিক্ষার মাধ্যমে নিযুক্ত হয়। বলছে তারা ব্যবহারিক শিক্ষা তাদের জীবন বা চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত, অবশ্যই তাদের শেখার পরিকল্পনায় জড়িত থাকতে চান, তাদের জন্য সবচেয়ে কার্যকর দিকগুলো মানে যেই এফেক্টিভ দিকগুলো রয়েছে সেদিকে মনোনিবেশ করার কথা বলা হচ্ছে। এছাড়াও দেখো এখানে কি আছে, প্রাপ্তবয়স্করা বিভিন্ন মূল্যবোধ চালিত কারণ দ্বারা স্বতঃস্ফূর্ততা অনুপ্রাণিত হয়, যেখানে কাজের সন্তুষ্টি, আত্মসম্মান, জীবনের মান, ব্যক্তিগত বৃদ্ধি এবং উন্নয়ন। ঠিক আছে, এই বিষয়গুলোর কথা কিন্তু বলা হয়েছে। এবং নিচে দেখো আমি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এবারে আত্মধারণা, অভিজ্ঞতা, প্রস্তুতি, ওরিয়েন্টেশন এবং প্রেরণা। ঠিক আছে, এই বিষয়গুলো যেগুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমি একটুখানি আলোচনা করে দিলাম, যে 4 রকমের অনুমানের কথা তিনি সবার প্রথমে বলেছিলেন এবং শেষে কিন্তু 1984 সালে 5 নম্বর যেই অনুমানটা ছিল সেটা কিন্তু অ্যাড হয়েছিল। তো এখানে 5খানা যে অনুমান রয়েছে সেটা কিন্তু আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম। এইবারে দেখো শিক্ষাদানে অ্যান্ড্রোগজি কেন গুরুত্বপূর্ণ রয়েছে। গত কয়েক দশক ধরে এই প্রশ্নটি গবেষক এবং শিক্ষাবিদ যারা রয়েছে তাদের কাছে কিন্তু এটা ভীষণ ক্রমবর্ধমান এবং মনোযোগ আকর্ষণ করছে, যে কেন আমি শিক্ষাক্ষেত্রে অ্যান্ড্রোগজিকে ইউজ করবো, আমার কি প্রয়োজনটা রয়েছে। অ্যান্ড্রোগজি বলতে এমন একটা নীতিকে বোঝায় যেটা প্রাপ্তবয়স্করা কিভাবে শেখে সেটাকে ডেসক্রাইব করে, যেটা বলা হচ্ছে যা গুরুত্বপূর্ণ, কারণ প্রাপ্তবয়স্করা জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ এবং তারা সাধারণত সমাজের যোগ্য সদস্য হওয়ার আশা করা হয়। প্রাপ্তবয়স্কদের যে শিক্ষাটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে এবং আমি আবারও বলবো, বা ফার্স্ট স্লাইডে যেটা বললাম, যে বাচ্চাদেরকে যেভাবে শেখানো হয় প্রাপ্তবয়স্ককে কিন্তু সেই ওয়েতে শেখানো মানে পসিবল নয়। তো যার জন্য প্রাপ্তবয়স্করা যাতে খুব ভালোভাবে শিখতে পারে জিনিসটা, তো সেই ক্ষেত্রে যে অ্যান্ড্রোগজি যে বিষয়টা রয়েছে সেইটা কিন্তু ইউজ করা হয়। আচ্ছা, অ্যান্ড্রোগজি শিক্ষকদের বুঝতে সাহায্য করতে পারে যে প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীরা শেখার অভিজ্ঞতা থেকে কি চায় এবং কিভাবে তাদের জন্য একটি কার্যকর শেখার পরিবেশ তৈরি করা যায়, যেটা আমি আগের স্লাইডে বললাম যে অভিজ্ঞতাটাকে কিন্তু তারা কাজে লাগায়। অ্যান্ড্রোগজি প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের তাদের উদ্যোগ নেওয়ার এবং কি শিখতে চায় সে সম্পর্কে পছন্দ করার সুযোগ দিয়েও কিন্তু শিখতে সাহায্য করে। ঠিক আছে, এটি তাদের শিক্ষার অভিজ্ঞতার উপর নিয়ন্ত্রণের অনুভূতি, যেটা হচ্ছে তাদের জন্য উৎসাহজনক হতে পারে এবং তারা কোন কোর্স বা কোন বিষয় নিয়ে তারা পরবর্তীতে পড়তে চায়, তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই হেল্পফুল হয়। ঠিক আছে, আচ্ছা চলো এরপরে একেবারে আমরা সীমাবদ্ধতায় চলে আসছি। অ্যান্ড্রোগজির সীমাবদ্ধতাগুলো কি কি রয়েছে। তত্ত্বগতভাবে অ্যান্ড্রোগজি একটা ভালো ধারণা বলে মনে হতে পারে, কিন্তু কর্পোরেট প্রশিক্ষণ কর্মসূচিতে এর ব্যবহারের সাথে সাথে কিছু কিন্তু লিমিটেশনস অবশ্যই রয়েছে। কী কী রয়েছে? এটি ঐতিহ্যবাহী পদ্ধতির চেয়ে বেশি সময় নিতে পারে। যারা স্বপ্রেরণার সাথে লড়াই করে অথবা অন্যদের তুলনায় বেশি কাঠামোর কিন্তু প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে এটা বলছে যে সব সময় কিন্তু ঠিকভাবে কাজ করে না বা ঠিকভাবে সেটা ওয়ার্ক করে না। এটি সফল হওয়ার জন্য প্রচুর সাংগঠনিক সহায়তার প্রয়োজন রয়েছে। তো এই লিমিটেশনসগুলো কিন্তু রয়েছে অ্যান্ড্রোগজির ক্ষেত্রে। চলো শেষ হয়ে গেল, একেবারে লাস্ট স্লাইডে আমরা চলে এসেছি। আমি আশা করছি অ্যান্ড্রোগজি এখন এই বিষয়টা যদি তোমাদের সামনে তুলে ধরা হয় তোমরা বলতে পারবে যে অ্যান্ড্রোগজি জিনিসটা কী, কিভাবে এসেছে, কেন এর প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছিল, বা এর অ্যাজাম্পশনসগুলো কী ছিল। 5খানা ছিল, প্রথমে 4খানা অ্যাজাম্পশন ছিল এবং এরপরে 5 নম্বর অ্যাজাম্পশন কিন্তু এর সাথে সাথে অ্যাড করা হয়। তো চলো লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের
অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে তোমাদের সিলেবাসের মধ্যে থেকে প্রোভাইড করা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। থ্যাংক ইউ।